ও যেই ওই আলমারিটার কাছে গেল টেরেসটা দেখার জন্য, আবার শুরু হলো আলমারিটা কাঁপা। বলছে দিদি আমার দেখতো আমার কপালে আর হাতের ওপর কে হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে হঠাৎ করে আমার একটা আবছা ছায়া মতো লাগলো আর কি। নমস্কার, ইরিটেলসের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি ঈশিতা আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো ভীষণ বিখ্যাত একটি হন্টেড হাউস, মর্গ্যান হাউসের ব্যাপারে। সবাই হয়তো জানে, গুগল সার্চ করলেই দেখা যাবে যে কালিম্পংয়ের মর্গ্যান হাউস মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা। আমি একদিন ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম মর্গ্যান হাউসে। সবাই জানে যে মর্গ্যান হাউসের রুম নাম্বার 104 যেটা আছে সেটা মিসেস মর্গ্যানের রুম ছিল, আর সেখানে নাকি মিসেস মর্গ্যানকে প্রায়শই দেখতে পাওয়া যায়। সেই জন্য আমরা যখনই ঠিক করি যে ওখানে যাব, তখন আমরা সবসময় চেষ্টা করেছিলাম যাতে ওই রুমটা আমরা পাই। তো খুব লাকিলি আমরা ওই রুমটাও পেয়ে গেছিলাম। খুব ভালো লাগছিল, ভীষণ সুন্দর গোছানো সাজানো মর্গ্যান হাউস। ওখানে গিয়ে আমরা যখন সবাইকে জিজ্ঞাসা করি যে এই হাউসের ব্যাপারে তো অনেক কথা শোনা যায়, এখানে কি সত্যি এরকম কিছু ঘটে, তখন এটুকু জানা যায় যে মিসেস মর্গ্যানের প্রপার্টি কেউ ড্যামেজ করার চেষ্টা করলে তখন মিসেস মর্গ্যান ওখানে দেখা দেন, আর যারা ড্যামেজ করে তাদের সাথে উনি তার রিভেঞ্জও নেন। তো এটা স্টোরি ছিল। আমরা ওখানে রাত কাটাবো ভেবে খুব এক্সাইটমেন্ট লাগছিল। তো যাই হোক, আমরা ওখানে একদিন রাত কাটাই। যত রাত বাড়তে থাকে তত আমরা রুমের বাইরের করিডোর থেকে পায়ের শব্দ শুনতে পাই, যেন মনে হচ্ছে কেউ পায়চারি করছে। আমি দেবরাজকে বলি যে চলো তো উঠে দেখি ব্যাপারটা কি, কোনো মানুষ নাকি এটা যেটা এখানে শোনা যায় সেরকম কোনো ব্যাপার। তো আমি আর দেবরাজ উঠে আমরা ফার্স্টে দরজাটা অল্প করে ফাঁকা করে দেখছি, মানে আমরা তখন দরজাটা খুলেছিলাম যখন ওই পায়ের শব্দটা খুব ক্লোজ মনে হচ্ছিল আমাদের দরজার সামনে। তখন জাস্ট আমরা হালকা করে দরজাটা ফাঁকা করি আর দেখি করিডোরটা পুরো ফাঁকা। তো আমরা ভাবলাম তাহলে কি এখানে কেউ পায়চারি করছিল, যাই এখন চলে গেল। সেই জন্য তাড়াতাড়ি করে দরজাটা খুলে আমি নিচে সিঁড়ির দিকে দেখতে যাই যে কেউ আছে কিনা। তো দেখছি না, পুরো ফাঁকা করিডোর, নিচে চারদিক মানে সবাই ঘুমিয়ে পড়েছে, যথেষ্ট মাঝরাতের কথা আমি বলছি। তো তখন আমাদের একটা বেশ এক্সাইটমেন্ট ফিল হতে থাকে, যেহেতু আমরা মানে এই জিনিসটাই চাইছিলাম, সেই জন্য আমাদের খুব এক্সাইটমেন্ট ফিল হতে থাকে। আর ওখানে আমার ফ্যামিলির সাথে আমার ননদও গেছিলো, সেখানে ননদের সাথেও অনেক ঘটনা ঘটেছে, সেটা আমরা আস্তে আস্তে এপিসোডের মধ্যে শুনতে পাবো। তো এই জিনিসটা খুব এক্সাইটমেন্ট লেগেছিল আমাদের। রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখে আমি তো চমকে গেলাম। আর দেখছি যে কেউ একজন এরকম তার ফ্যামিলি নিয়ে গেছে মর্গ্যান হাউসে এবং তার সাথে ভীষণ ইরি রকমের অনেক ঘটনা ঘটেছে। তো তখন আমার মনে হলো তাহলে তো আমাকে এনার সাথে কথা বলতেই হয়। তো আজকে ওনার গল্প ওনার মুখে আপনাদেরকে শোনাবো। ওয়েলকাম জানাচ্ছি আমাদের গেস্ট সিঞ্জিনিকে। সিঞ্জিনি, ওয়েলকাম আমাদের শোতে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলে, আমরা সবাই মানে পোস্টটা ভাইরালও হয়ে গেছে, যে মর্গ্যান হাউস তোমার কিছু একটা ফিল হয়েছে সেটা নিয়ে। আগে তুমি আমাকে যেটা বলো যে তুমি কি অ্যাকচুয়ালি এই মানে প্যারানর্মাল বা সুপারন্যাচারাল ব্যাপারটাই বিশ্বাস করো? বিশ্বাস আমি কোনোদিনই করতাম না, এবং মানে আমার নিজের একটু এই সমস্ত জায়গার প্রতি খুব মানে অ্যাফিনিটিও রয়েছে। আমি ডাউ হিলে রাত্রিবেলা যেতে পছন্দ করি, আমি কুলধারা ভিলেজে চলে গেছিলাম। তো মর্গ্যান হাউসও এটা আমার থার্ড টাইম ছিল। তো আগের দুবার আমি কিছুই দেখিনি, কিছু ফিল করিনি, এবং অমাবস্যার রাতেও আমি মর্গ্যান হাউসের 101 রুমে আমি ছিলাম, কিন্তু সেদিনও আমার কোনো রকম ফিলিং হয়নি। বাট যেহেতু আমাকে একটু এই প্যারানর্মাল জিনিসটা টানে, তো সেই জন্য আমি কালিম্পংয়ে গেলে মর্গ্যান হাউসটা প্রথম মানে চেক করি যে অ্যাভেলেবিলিটি আছে কিনা। তো সেরকমভাবে এবারও যাওয়া, মাত্র 3 দিনের ছুটি পেয়েছিলাম, তো 3 দিনের ছুটিতেই গেছিলাম। তো আমরা 5 জনের গ্রুপ ছিলাম, আমি, আমার মা এবং আমার মাসির ফ্যামিলি, মাসি, মেসো এবং আমার বোন। তো
সেরকমই মানে খুব মজা আনন্দ, একদমই বিশ্বাস না করে বরং যে এবার যেন আসে, এতদিন দেখা দেয়নি, এবার দেখতে পাই কিনা, তো ওরকমভাবে একটা মুড নিয়ে গেছিলাম, কেউই কোনো জিনিসটা সিরিয়াসলি নিইনি। তো তারপর যখন আমরা মোটামুটি পৌঁছলাম অ্যারাউন্ড 4টের সময়, বিকেল 4টে, তখনও চারিদিকে আলো আছে, মানে অন্ধকার হয়নি। তো আমি 101 রুমে আগে ছিলাম, তো সেই জন্য ওইটা নিয়ে আমার অতটা ইন্টারেস্ট ছিল না। 104 নম্বর রুমটা এবার আমাদের নতুন দিয়েছিল। তো আমি যখন 104 নম্বর রুমে ঢুকি, তো মোটামুটি আমি রুমটাই দেখতে ঢুকেছিলাম। তো ঢুকে বাঁদিকে ওর ওয়াশরুমের দরজাটা, আর ওটা থেকে একটু এগিয়ে গিয়ে আর টেরেস আছে, একটা টেরেসের গেটটা, এর মাঝখানে একটা কাঠের ওয়ার্ডরোব। তো সেটারই আমার কিছু একটা মানে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার হয়। আমি বলবো না যে আমি কিছু দেখেছি সেরকম, বাট মানে ফিল তো করেছি নিশ্চয়ই। তুমি কি জানো যে এই যে তুমি 104-এর কথা বললে, আমিও একবার আমার ফ্যামিলি নিয়ে যখন মর্গ্যান হাউসে যাই, লাকিলি আমরা 104 রুমটা সেইবারই পেয়ে গেছিলাম। আচ্ছা। আর ওটা কিন্তু বলে মিসেস মর্গ্যানের রুম ছিল। তো ওখানে এনিওয়েজই কিছু ফিল পাওয়া যায়। তো সেরকমই তুমি যেরকম বললে যে এন্টার করে দেখলে, হ্যাঁ, ঢুকেই ডান দিকে একটা ফায়ার প্লেস আছে, তারপরে বাঁদিকে ওই কাঠের আলমারি, সেটার ক্রস করে গিয়ে সেই টেরেসের। হ্যাঁ, আমিও কাঠের আলমারিটা খোলার পরে ওখানে অদ্ভুত ধরনের কিছু একটা জিনিস দেখেছিলাম, মানে লেখা বা সামথিং কিছু একটা, যেটা আমাদের ভিডিওজে আছে, মর্গ্যান হাউসে আমাদের ভিডিওজ আছে, আমাদের ইনভেস্টিগেশনের ভিডিওজ আছে, ওখানে আছে। তো সেইটার আমি তোমার সাথে সেই জন্য মিল পেলাম। তুমি যখন বললে না আমি আলমারির মধ্যে পেয়েছি, আমার তখন ওইটাই ক্লিক করলো যে হ্যাঁ, আমি তখন তো দেবরাজকে ওই আলমারির মধ্যেই ওইটা দেখিয়েছিলাম। সেটাই, মানে কখনো ভাবিনি যে ওই সময় ওই পরিস্থিতিতে এরকম কিছু ফিল করব। তো ঢুকে হঠাৎ করে দেখলাম যে আলমারিটা খুব জোরে জোরে কাঁপতে শুরু করলো, এবং মনে হচ্ছিল যে ভেতরে কাউকে আটকে রেখেছে এবং সে যেন সেই দরজাটা খুলে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং মানে এত জোরে সেটা কাঁপছে যে লিটারালি আলমারিটা একটা কাঠের আলমারি, সেটা মানে কাঁপছে মানে রীতিমতো। তো প্রথমে মানে একদমই হতবাক হয়ে যাই, কারণ হাওয়াও কিছু ছিল না, সব জানলা দরজা সবই বন্ধ, তো ওরকম হওয়ার কথা নয়। তখন মনে হলো হয়তো কিছু ভেতরে আটকে রয়েছে, হয়তো সে বেরোনোর কিছু চেষ্টা করছে, হয়তো ইঁদুর বা ওই টাইপের কিছু। তো আমার বোন করিডোরেই বসেছিল, ও হুইলচেয়ারে ছিল, তো ওকে আমি নিয়ে আসি ঘরের মধ্যে। তো তখন একদম চুপচাপ, কোনো রকম কোনো অস্বাভাবিকতা নেই, কিছু নেই। আমি ওকে বলিও নি যে কী হয়েছে। ও যেই ওই আলমারিটার কাছে গেল টেরেসটা দেখার জন্য, আবার শুরু হলো আলমারিটা কাঁপা, এবং সেটা মানে বেশ কয়েক সেকেন্ড ধরে মানে কন্টিনিউয়াস হতে থাকলো। তো তারপর আমাদের দুজনেরই চিৎকার শুনে আমার মা আসে ঘরে। তখন ফার্স্টে যখন ওই জিনিসটা ঘটলো, তোমার ফার্স্টেই মাথায় কি ক্লিক করলো যেখানে কি হতে পারে? আমার যেটা মনে হলো যে হয়তো কিছু একটা মানে ছোট কোনো রকম প্রাণী আটকে গেছে হয়তো ভেতরে, যেহেতু ঘরটা বন্ধ থাকে, হয়তো বেরোতে পারছে না বা কিছু। কিন্তু সেটা এত জোরে ধাক্কা মারছে যে আমি নিজেও একটু মানে ওটা যে দরজাটা খুলে যে দেখবো সেই মানে সেই সাহসটা আমিও ওই করে উঠতে পারছিলাম না, যে কি দেখবো হয়তো খুলে ওটার মধ্যে। তখন রুমে কি তুমি আর তোমার বোনই ছিলে? প্রথমে আমি একা ছিলাম, তারপরে আমি প্রথমে একা ওই জিনিসটা দেখি, তারপরে আমি ভাবলাম যে আমার কিছু ভুল হলো হয়তো, ওকে ডাকি, ওকে না বলে, তারপর ও জিনিসটাকে ফিল করে। তারপর আমার মা আসে ওখানে, মানে আমাদের চিৎকার শুনে। এবার আমার মাও প্রথমে বললো সব হাওয়াটাও ওরকম হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে হাওয়া আসার কিন্তু কোনো জায়গা নেই। হ্যাঁ, কারণ পেছনে পেছনটা পুরো সলিড ওয়াল, হ্যাঁ, ওদিক থেকে হাওয়া পাস করার জায়গা নেই। তারপর আমার মা মানে সেই সাহসটা ওই করে দরজার দুটো খুললো, পাল্লাটা, এবং মানে পাল্লাটা এত জোরে ধাক্কা মারছিল যে মনে হচ্ছিল যেন একটা পাল্লা একটু বেরিয়ে আসছে, মানে আমি কাউকে দেখবো বেরোতে ওখান থেকে। মানে অবাক ব্যাপার, খোলার পরে ভেতরে কিচ্ছু নেই, মানে কিছু নেই, পুরো ফাঁকা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা খুললে তখন কি কোনো মনে হলো যে হাওয়ার মতন কিছু পাস করলো? না, কিছু আমরা ফিল করিনি সেরকম। জাস্ট আমরা ওটা খুললাম, খুলে দেখলাম যে ওয়ার্ড্রোবটা পুরো ফাঁকা, কোনো কিচ্ছু নেই। মানে ওর মধ্যে যদি কিছু একটা দেখতাম তাহলে হয়তো আমাদের মনটাকে মানে সেই মতো ওই করতে পারতাম যে এই কারণে আওয়াজটা হচ্ছে, বাট মানে কিছুভাবেই বোঝা গেল না যে কেন ওই আওয়াজটা এলো। আর একটা ভারী আলমারি ওরকমভাবে যে এরকমভাবে নড়তে পারে সেটাও মানে আমরা কখনো আগে দেখিনি। হ্যাঁ, কারণ আমি যেটা দর্শককে বলে দিতে চাই যে আলমারিটা কিন্তু এমনি হাওয়াতেও কেউ যদি ভাবে যে নড়তে পারে, নড়তে কিন্তু পারে না, কারণ আলমারিটা ছিল দেওয়াল আলমারি। তার জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডে দেওয়াল ছিল, তার উপরে দুটো কাঁচের পাল্লা আছে, নিচের দিকটা কাঁচ, ওপরে কাঁচ লাগানো, ঠিক বলছি তো? তো আমি সেটা চাই, ছবিও তুলে রেখেছিলাম, আমি আমার পোস্টে দিয়েওছি সেই আলমারিটার ছবি, মানে একদমই নর্মাল, কোনো কিছু ওই নেই তাতে দেখে।
তো ওটা আমার 104-এর এক্সপিরিয়েন্স ওটা মানে রুমের। কি এটা টাইমটা কখন ছিল মানে অ্যারাউন্ড যখন- 4টে, 4:30 মধ্যে বিকেলবেলা। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে ওখানে কাউকে মানে জিজ্ঞাসা করনি যে এটা মানে এরকম আমি feel তখন করলাম? আমরা করিনি, কারণ তখন আমরা ওটা খুলে রাখলাম যখন বন্ধ হয়ে গেল আওয়াজটা বা কিছু, তো আমরা ভাবলাম যে কোনো কারণে হয়তো হয়েছে সেই সময়টা। তো আমরা মানে সবাই একটু অস্বস্তি মানে বোধ করছিল ওই রুমটায় থাকতে। তো আমাদের ঠিক ছিল প্রথমে যে একটা রুমে আমি আর আমার মা থাকবো, আর একটা রুমে ওরা 3জন থাকবে। তো তারপর সেটা চেঞ্জ করে আমরা 4জন মিলে 101-এ চলে গেলাম। মানে একটু যেহেতু কেউই মানে ঠিক ওই রুমটায় থাকতে চাইছিল না, তো আমার খালি মেশো যে আছেন তিনি খালি ওই রুমটায় ছিলেন, বাকিরা আমরা 101-এ ছিলাম। বাট 101-এও আমাদের সাথে অনেক কিছু মানে রাত্রিবেলা অভিজ্ঞতা হয়, এবং আমরা সকালে গিয়ে যখন হোটেলের লোকেদেরকে সেই অভিজ্ঞতাগুলো বলি এবং কেন এই জিনিসটা হচ্ছে জিজ্ঞেস করি, ওনারা কিন্তু মানে কোনো রকম আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে পারেননি, বরং ওনারা রেজিস্টারে পুরো জিনিসটা নোট করেন যে 104 রুমে এই হয়েছে, 101 রুমে এই হয়েছে, এবং একবারও বলেনি যে আপনারা ভুল দেখেছেন বা এরকম হওয়ার কথা নয় বা এরকম হয় না। তো 3 দিনের বুকিং ছিল আমাদের 2টো রুম, বাট আমরা একদিনের পরেই চেক আউট করতে বাধ্য হই, কারণ সেই রাতে আমরা কেউ ঘুমোতে পারিনি। তো সেটা একটা মানে খুবই অদ্ভুত একটা অভিজ্ঞতা আমি বলবো। হ্যাঁ, আমি যেটা তোমাদেরকেও বলছিলাম আর তোমার সাথেও শেয়ার করি, আমি যখন ফ্যামিলির সাথে গেছিলাম, তো এরকম আমরা রাত্রিবেলা যখন যত মানে আমার শাশুড়ি মা ছিলেন আমাদের সাথে, তো মা ঘুমিয়ে পড়েছেন, ঠিক আছে। এবার আমরা যেহেতু আমি আর দেবরাজ খালি ভাবছি যে কিছু তো একটু ঘটুক, যখন এখানে এসেছি কিছু তো একটু ঘটুক, এরকম একটা মানে ভাবছি যে কি সবাই এত কিছু বলে, এত হন্টেড প্লেস, তো সবই কি মিথ্যে। তো এরকম ভাবতে ভাবতে ও বলছে দূর কিছু এসব কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। তো জাস্ট মানে আমি মানে একটু তন্দ্রাটা লেগে এসেছে, তখনই আমার মনে হচ্ছে যেন করিডোরে কেউ মানে কাঠের করিডোর তো ওটা, পায়ের মানে কেউ আওয়াজ। একটা চললে জুতো করে যে খটখট করে একটা আওয়াজ হয়, ওরকম একটা সাউন্ড হচ্ছে। ওকে তখন আমি বললাম দেখো এখানে মনে হচ্ছে কোনো সাউন্ড হচ্ছে। ও প্রায় ঘুমিয়ে পড়েছে অবস্থা, ওকে জাগালাম আমি যে এখানে কোনো সাউন্ড হচ্ছে। তো ফার্স্টে ও বুঝতে পারেনি, তারপর যখন সাউন্ডটা না আস্তে আস্তে মনে হচ্ছে যেন রুমের দিকে এগোচ্ছে, তখন বললো হ্যাঁ একটা সাউন্ড তো শুনতে পাচ্ছি। বললাম চলো গিয়ে দেখি তাহলে কী আছে। তো দরজার ওই কি হোল দিয়ে দেখছি যে কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা আস্তে আস্তে করে দরজাটা খুলি, মানে হালকা ফাঁক করে, তো দেখছি যে না করিডোর তো ফাঁকা। তো ও বললো তাহলে কেউ হবে, হয়তো সে এমনি এসছিল, যেহেতু ওইটা লাস্ট রুম, তারপরে তো কোথাও যাওয়ার জায়গা কেউ আসে তাহলে রুমের ভেতরে আসার জন্যই আসবে। তো সেটা ব্যাপার না, তখন আমি বেরিয়ে গিয়ে পুরো সিঁড়ির মানে নিচ অবধি দেখলাম যে কেউ এসেছে কিনা, কারণ তার যেতেও তো একটা টাইম লাগবে, সেটা ছুটে গেলে তাহলে সেই ছোটার আওয়াজ পেতাম, সেটাই। তো সেরকম কিছু ঘটেনি। তো সেদিন সেই ঘটনার পরে আমরা বললাম, আমরা একটু প্রিপেয়ার হয়েই গেছিলাম, কিছু জিনিসপত্র নিয়েই গেছিলাম। তো আমি ওকে বললাম তাহলে আমরা একটা কি মানে সেশন করে দেখতে পারি, কলিং করে যে সত্যি এখানে কিছু আছে কি না। তো তখন আমরা ওখানে একটা মানে রুমটাকে এয়ারটাইট করে সব কিছু মানে হাওয়া আসার সব কিছু দিক বন্ধ করে আমরা একটা বেলুন এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, যে আমরা যে স্পিরিটটাকে কল করছি, যদি সেই এনার্জিটা ওখানে থাকে তাহলে কোনোভাবে বেলুনটাকে সে মুভ করাতে পারবে। ওকে। তো আমরা অনেকক্ষণ ধরে কলিং করার পরে মানে কোথাও হাওয়া আসছিল না, স্টিল বেলুনটা কিন্তু মুভ করছিল। তো এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথেও ঘটেছে, আর যার জন্য তোমার পোস্টটা দেখার পরে আরও বেশি জিনিসটাকে কানেক্ট করতে পারলাম বলে ভাবলাম যে তাহলে তোমার সাথে সামনে বসে গল্পটা শুনতে হয় কি হয়েছে। আর তুমি বলছিলে কাকিমার সাথে কিছু ঘটেছে, তো হ্যাঁ, মানে রাত্রিবেলার যে অভিজ্ঞতাটা, তো সেটা আমাদের যদিও চারজনেই আমরা জাগা হোল নাইট এবং হয়েছে। তো সেক্ষেত্রে আমার একটাই এক্সপিরিয়েন্স আছে রাতের, আমি খালি ওইটুকুই বলে নিই, কারণ বাকিটা আমার মাই দেখেছে সব কিছু। যখন ভোরের দিকটা একটু বোধহয় মানে তন্দ্রা চলে এসছে, তখন মানে ঘুমের মধ্যে হঠাৎ আমার মনে হলো আমার খাটটা ছিল, ওরা এক্সট্রা একটা বেড দিয়েছিল, সেটা মানে মেন বেডের পাশে রাখা ছিল। তো সেই বেডটা ভীষণ জোরে একটা কেঁপে উঠলো, মানে ঠিক মানে মনে হলো যেন বেডটা ধরে নাড়ালো, মানে খুব জোরে। তো সেইটা যখন আমি ফিল করলাম, তখন বাইরে আলো হয়নি, হয়তো 4:30 পৌনে 5টা মতো বাজে। মানে ওই সিঙ্গেল বেডটাই আমি একা ছিলাম, আর কিন্তু রুমে কেউ জানে না, সবাই জেগে আছে, কিন্তু কেউ সেই ফিলিংসটা কারুর হয়নি, যেটা আমার হলো, যে বেডটা খুব জোরে কেউ মানে নাড়িয়ে দিয়ে গেল। তো আমি একদম মানে বেড থেকে লাফিয়ে নেমে মানে আমি ভাবছিলাম যে মানে কি হয়ে গেল একটা হঠাৎ করে।
কিন্তু ওরকমই আর কারোর ফিলিং খালি হয়নি, তোমার বেডটাই হলো, খালি অন্য আমার বেডটা হলো না। মানে লোকে ভাবে হয়তো ভূমিকম্প হলো কিনা। হ্যাঁ কিছু আমি সেরকমই ভাবলাম যে হঠাৎ করে, কিন্তু সেরকম কিন্তু আর কারোর সাথে হয়নি। এবার রীতিমতো একটা আমরা খালি অপেক্ষা করছিলাম যে রাতটা কখন শেষ হবে, কখন একটু আলো আসবে। ভয় লেগেছিল, আমরা ওই সিচুয়েশনটা পেলে আমাদের খুব এক্সাইটমেন্ট লাগতো, যেরকম তোমার কথাগুলো শুনে খুব এক্সাইটমেন্ট লাগছে। তো তাহলে এর পরের ঘটনাগুলো কি কাকিমার সাথে? কাকিমাই, হ্যাঁ কাকিমাই দেখেছে, ফিল করেছে বাকিটা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কি কি ঘটেছে, কি কি ইন্টারেস্টিং গল্প আছে আমি কাকিমার থেকে শুনবো। তাহলে আমরা ডেকে নিচ্ছি আমাদের কাকিমাকে। আমরা পেয়ে গেছি আমাদের কাকিমাকে। আমরা ভাবিও নি যে এরকম সিনজিনির ইন্টারভিউ নিতে এসে আমরা কাকিমাকেও পেয়ে যাব। তো কাকিমা কি এক্সপিরিয়েন্স ঘটেছিল সিনজিনি বলছিল? এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এর আগে আমি 3 বার গেছি মর্গান হাউসে, তো কিছুই ফিল করিনি এবং 101-এই থেকেছি 3 বার, কোনো অসুবিধা হয়নি। তো এবার আমরা 5 জন গিয়েছিলাম, আমার বোনের ফ্যামিলি, আমি আর আমার মেয়ে। তো প্রথমে যেহেতু 101-এ থাকা আমাদের, তো 104-এই আমরা প্রথম ইয়ে করি। তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ও তো বললোই সিনজিনি ইনিশিয়ালি কি ঘটেছিল। তো আমি যখন গেলাম 104-এ গিয়ে যখন দাঁড়ালাম আমি, তো আমার মেয়ে আমাকে কথা বলতে বারণ করলো, জাস্ট এরকম করলো, করে আমাকে দেখতে বললো ওয়ার্ডরোবটার দিকে। তো আমি তো দেখছি এমনিই রয়েছে, কোনো ব্যাপার না। আমি আবার দেখছি যে টেবিলিংয়ে কোনো প্রবলেম আছে কি না, যেগুলো ওরা বোঝে না হয়তো। তা দেখলাম একেবারে শক্তভাবে বসানো। তো আমি ওই ওয়াশরুমের পাশ দিয়ে যেতে গেছি, যে ওয়ার্ডরোবের কাছে ওই ওয়াশরুমের দরজাটা একটা অদ্ভুত আওয়াজ করে কিছুটা খুলে গেল। আচ্ছা, হাওয়া টাওয়া কিচ্ছু নেই, কিন্তু একটা আওয়াজ করে খুলে গেল। তো আমি একটু তাকালাম ওয়াশরুমের দিকে, তাকিয়ে আমি ওই ওয়ার্ডরোবের দিকে যেতে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডরোবটার ঠিক মাঝখানটা, এমন না যে ওপর কিংবা তলা, মাঝখানটা মনে হচ্ছে কেউ ভেতর থেকে খুলে দিতে বলছে, এবং প্রচণ্ড জোর, এমন জোর যে 101-এ আমার বোন ভগ্নিপতি ছিল, ওরা ওই আওয়াজে চলে এসেছে 104-এ, ওদেরকে ডাকাও হয়নি। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা বাইরেই থাকো, ঘরের মধ্যে ঢুকো না, কারণ আমি এটাকে খুলতে হবে, না খুললে আমাদের আর কোনো অপশান নেই, আমাদের চলে যেতে হবে একটা রুমে যদি থাকতে না পারি। তো আমি ওয়ার্ডরোবটার কাছে গেলাম, গিয়ে যখন ম্যাক্সিমাম আওয়াজ হচ্ছে, তো তখন আমি বললাম, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, উই হ্যাভ কাম হিয়ার টু হেল্প ইউ, এসব বললাম টললাম, কিছুতে কিছু কাজ হলো না। তখন আমি খুব জোরে দুটো হাতল ধরে টানলাম, তো টানাতে একটা ইয়ে হলো, আমি একটু ইয়ে হয়ে গেলাম। তারপরে তো দেখলাম খুলে গেল, কিন্তু গিয়ে ভেতরে কোনো যে কিছু আটকে রয়েছে ভাবলাম, কি কিছু নাথিং, কোনো হাওয়া টাওয়াও কিছু নেই। তো ওই ওয়ার্ডরোবটা আমি জোর করে খুলে রেখে আমরা তখন নিচে গেলাম, গিয়ে একটু চাটা খাবো। তারপরে ও বলল যে মাসিমণিদের একটু কটেজটাও দেখিয়ে আনি যদি রাতে থাকতে হয়। তো আমরা সবাই নিচে নামলাম, নিচে নেমে ওদের একটা গার্ডেন আছে, সেখানে কিছুক্ষণ বসলাম, একটু ফটো টোটো তোলা হলো। তারপরে আমার মেয়ে সিনজিনি, আমার ভগ্নিপতি আর আমার বোন, ওরা গেল কটেজ দেখতে। আর যেহেতু আমার বোনের মেয়ে হুইল চেয়ার বাউন্ড, ও আর আমি রইলাম। এবার আমি ওয়াশরুমে গিয়ে জানলাটা একেবারে ল্যাচকি লাগিয়ে এসেছিলাম, সব কটা জানলার, এবং রুমেরও তাই করেছিলাম 104-এর। তো আমি নিচে যখন আমার বোনের মেয়ে পায়েলের হুইল চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি, আমি ওপরে তাকালাম, তাকিয়ে দেখলাম যে যতটুকু খোলা ছিল ওয়াশরুমের জানলাটা, আবার অতটুকু খুলে গেছে। এটা আমার, ওটা কি কোনোভাবে লুজ ছিল? একটুও লুজ না, একেবারে টাইট করে আমি লাগিয়ে দিয়ে গিয়ে নেমেছিলাম। তো ওটা একটু খুলে গেছে। তো ওটা আমাকে খুব ইয়ে করলো। আমি পায়েলকে কিছু বলিনি। তারপর ও আমার বোন ভগ্নিপতিকে ঘুরিয়ে নিয়ে আসার পর আমি ওকে বললাম যে আমাদের তো ওই আধার কার্ড অরিজিনালগুলো ওদের কাছে জমা ছিল, বললো যে আমাদের ভোল্টেজ ভীষণ লো, আমরা কোনো কাজ করতে পারছি না, আপনাদের ডিনারে দিয়ে দেব। আমি বললাম যে চল মানি, আমরা আধার কার্ডটা নিয়ে আসি। বলে আমি ওকে নিয়ে জাস্ট বললাম যে আবার কিন্তু ওয়াশরুমের জানলাটা আমার খোলা লাগছে, আমার ভালো লাগছে না রুমটা। তখন ওকে নিয়ে আবার গেলাম, গিয়ে দেখলাম ঠিক তাই, আমি যে ল্যাচকি দিয়ে এসেছিলাম সেই ওটা একটু খোলা, একটু সামান্য খোলা। আমি আবার ল্যাচকি লাগালাম, দিয়ে লাইট ফাইট যত যা কিছু আছে অন ফন করে আমরা নিচে নেমে এলাম। নেমে এসে একটু ঘুরলাম টুরলাম। আমার বোন বারবার বলছে যে দিদি কোন রুমে সুইসাইড করেছিলেন লেডি মর্গান, ওটা তো 101-এ, ওকে জানাইনি আমি ভীতু বলে।
তো বারবার জিজ্ঞেস করছে ওপরে তো চিমনি দেখছি, তাহলে আর কোথায় রুম আছে, কোথায় সুইসাইড করেছিলেন? করেছিলেন হয়তো কোথাও, আমরা জানি না। তারপর নিচে থেকে ওপরে ওঠার পর ওদের রিসেপশন থেকে ফোন করলো যে আমাদের সন্ধ্যে 7টার সময় সমস্ত স্টাফ চলে যায়, কেউ থাকে না, তো আপনাদের ডিনারের অর্ডারটা এখনই দিয়ে দিলে ভালো হয়। তো আমরা মেনু কার্ড দেখে ডিনারের অর্ডার দিয়ে 104-এর সব কিছু খোলা টোলা রয়েছে, আমরা 101-এ বসে গল্প করছিলাম। তা 101-এ গল্প টল্প করছি। তারপরে আমি আরেকবারও একটু ওই আধার কার্ডটা নেওয়ার জন্যে নিচে নামার চেষ্টা করলাম, দেখলাম নিচেটা ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো লাইট নেই এবং রিসেপশনে কেউ নেই। আমি আবার ওপরে উঠে চলে এলাম, এসে দেখলাম 101-এর যে টেরেসটা সেটার দরজাটা পুরো খোলা, সেটাও আমি আটকে দিলাম ভালো করে, দিয়ে আমি 101-এ চলে এলাম। তো ডিনার তো ওরা বাই 8 PM সার্ভ করে দিল। তো আমরা এই 8:30 থেকে খাওয়া শুরু করলাম, করে 9টা 9:30-র মধ্যে হয়ে গেল। হয়ে যাওয়ার পর যেহেতু আমার বোনঝি হুইল চেয়ার বাউন্ড, তো ওকে কোলে করে আমার ভগ্নিপতি খাটে দিয়ে গেল আর কি। ও তো হাঁটতে পারে। 101-এ হচ্ছে, 104টা খোলা রয়েছে, টিভিটাও চালিয়ে দিয়েছি, লাইট ফাইট সব জ্বলছে। 104-এ তখন আমরা কেউ যাইনি। এবার আমার বোনের মেয়েকে খাটে বসিয়ে দিয়ে আমার ভগ্নিপতি 104-এ থাকবে, কারণ আমার বোন ওই রুমে আর থাকতে চাইলো না। আর এখানে অলরেডি একটা এক্সট্রা কট নেওয়া হয়েছে যেহেতু আমার মেয়ের জন্যে, ওই জন্য আমার ভগ্নিপতি চাইছিল না 104-এ থাকতে, কিন্তু বাধ্য হয়ে ওকে থাকতে হলো, কারণ 101-এ ওকে আর থাকতে দিল না। তো ভগ্নিপতি খুব মনে ভয় নিয়ে, এত বড় টর্চ নিয়ে গিয়েছিলাম, সেটা নিয়ে 104-এ গেল। যাওয়ার আগে ও আমার বোনঝির হুইল চেয়ারটাকে লক করে দিয়ে 101-এর ফায়ার প্লেসের সামনে রেখে ও চলে গেল। এবার আমরা তো দরজা টরজা দিয়ে দিয়েছি। বড় যে বেডটা ছিল সেটার একদম রাইট সাইডে শুয়েছে আমার বোনঝি, দেন আমার বোন, আমি, আর এখানে এক্সট্রা কটে আমার মেয়ে শুয়েছে। এবার হুইল চেয়ারটা সামনে রয়েছে, বারবারই চোখ চলে যাচ্ছে হুইল চেয়ারটার দিকে, দেখছি যে ফায়ার প্লেসের সামনেই হুইল চেয়ারটা রয়েছে। এবার তখন রাত 1:30 হবে, দেখছি আমার বোনের একটা গোঙানির আওয়াজ। তখন আমিও ধাক্কা মারছি, আমার বোনঝিও পাশ থেকে ধাক্কা মারছে। আমি কী হচ্ছে গোপা? বলছে দিদি আমার দেখতো আমার কপালে আর হাতের ওপর কে হাত বুলিয়ে দিচ্ছে। তা আমি বলছি তুই ঘুমোচ্ছিস, ঘুমের মধ্যেই ফিলিংসটা তোর হচ্ছে? বলছে না দিদি আমি ঘুমোচ্ছি না, আমার পুরো সেন্স রয়েছে, একটু দেখ তো কে হাত বুলিয়ে দিচ্ছে। তখন তো আমি আমি বললাম কেউ না। তো আমার বোনঝি সারা রাত জেগে থাকে, এমনিতে ভোরবেলার দিকে ঘুমোয়, এটা ওর নেচার। তা ও উঠলো, আমিও উঠলাম, আমার মেয়েও উঠলো, দেখলাম কোথাও কিচ্ছু নেই। তারপরে রাত 2:10 দেখলাম লোডশেডিং হয়ে গেল, এবং ওই দিন ছিল অমাবস্যা, এত অন্ধকার মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তারপরে মিনিট 10 পরে দেখলাম একটা জুতোর আওয়াজ আসছে। তখন আমার মেয়ে বললো খুব ভালো হয়েছে, সিকিউরিটি গার্ড হয়তো লোডশেডিং দেখে আমাদের খবর নিতে আসছে। বললো যে আর ভয় পেও না মা, এবার আমরা ঠিক ইয়ে হয়ে যাব। ঘর ঘুটঘুটে অন্ধকার, টর্চের মানে ফোনের টর্চে কিছু হচ্ছে না। আমার বোনের মেয়েকে দেখছি বারবার ওই ফায়ার প্লেসের ওখানে ওই ফোনের টর্চটাকে জ্বালছে, জেলে আবার বন্ধ করছে। তো আমি বললাম যে পায়েল এরকম করছিস কেন? বলছে মাসিমণি আমার হুইল চেয়ারটা দেখো একটু সরে গেছে মনে হচ্ছে না, বাবা ফায়ার প্লেসের সামনে রেখেছিল। তো আমার একটুখানি কেন জানি না মনে হলো অন্ধকারে যে ফায়ার প্লেসের সামনে থেকে হুইল চেয়ারটা একটু এগোনো। তো যাই হোক, তারপরে ওই যে পায়ের আওয়াজটা 101-এর সামনে এসে থেমে গেল। তখন ও বললো তাহলে এবার মেসোমশাইয়ের দিকে হয়তো খবর নিতে যাচ্ছে, 104-এর দিকে যাবে। আমরা সবাই অ্যালার্ট হয়ে আধ বসা অবস্থায় রয়েছি। দেখলাম আর কোনো আওয়াজ হলো না, না নিচে গেল সেই পায়ের আওয়াজ, না আর কোথাও গেল। তো যাই হোক, শোনা যাবে পুরো কাঠের, আর এত মানে পিন ড্রপ সাইলেন্স, তো কিচ্ছু তো হচ্ছে না সেখানে, একদমই চুপচাপ চারিদিক নিস্তব্ধ, তো কোনো আওয়াজ পাওয়া গেল না। তারপরে তখন কটা হবে, 2:30 কি 2:40 হবে। আমি তখন মুখের ঢাকাটা সরিয়ে একটু ওই ফায়ার প্লেসের দিকটায় তাকালাম, যা কেন পায়েল বারবার টর্চ ওরকম মারছে ওই জায়গাটা। তাকিয়ে হঠাৎ করে আমার একটা আবছা ছায়া মতো লাগলো আর কি, মানে ওই রুমেও ওয়ার্ড্রোব আর ফায়ার প্লেসের মাঝখানে যেখানটায় পায়েলের দেখলাম হুইল চেয়ারটা অনেকটাই এগিয়ে গেছে তখন পায়েলের,
একটা আবছা ছায়া যেন সরে গেল এরকম টাইপের লাগলো, একটা মেয়ে, কম বয়সী মেয়ে টাইপের, এইটুকু ফিল করলাম, বাট আর কিছু বুঝতে পারলাম না, এরকম সরে গেল। আর ঘরটাও না কিরকম একটা ভারী ভারী অ্যাটমসফিয়ার হয়ে গেছে, মানে একটা কারোর প্রেজেন্স ফিল করছি বাট তাকে আমি দেখতে পাচ্ছি না। এটা আমাদের চারজনেরই হচ্ছে অ্যাট এ টাইম, চারজনেরই হচ্ছে। তখন কিছুক্ষণ পর আমি আর থাকতে না পেরে আমার মেয়েকে বললাম মানি চল টেরেসে চল। তখন আমার বোনের মেয়ে বলছে মাসিমণি তুমি এটা কি করে বলতে পারছো যে তুমি টেরেসে যাবে, আমি মুভ করতে পারি না, তোমরা দুজন টেরেসে চলে গেলে আমাদের কি হবে? তো আমার মেয়ে বলছে তুমি টেরেসে যাবে কেন, ঘরে থাকতে। তা আমি কিছু বলিনি তখন, আর কিছু বলিনি। তারপর দেখলাম যে আমার বোনও মানে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে আর কি, কেন জানি না। হ্যাঁ ওইরকম ফিল করছি। এবং ঘরে যে মানে আমরা চারজন ছাড়া আরেকজন কেউ রয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, কেন জানি না একটা কীরকম ফিলিংসটা হচ্ছে আর কি। তো আর এত অন্ধকার, কারেন্ট নেই। তারপর রাত্রি 3:10-এর সময় আমার মেয়ে বলল যে না আজকে তো প্রথম দিন হলো, এরপরে আর 2 দিন আমরা কোনো মতেই এখানে থাকতে পারবো না। তো কিন্তু নেট আসছে না, ও কোথাও টিকিট পাচ্ছে না। আর এটা তো মানে আমার বোনের মেয়ে যেহেতু হুইল চেয়ার বাউন্ড, ওকে নিয়ে তো দুমদাম করে বেরিয়ে রিস্ক নেওয়া যায় না যে হোটেল পেলাম না পেলাম তখন রাস্তায় কাটাতে হবে ওকে নিয়ে, হোটেল আমাদের বুক করতেই হবে। হঠাৎ দেখলাম 3:10-এ 2 মিনিটের জন্য নেট এলো, ও দার্জিলিংয়ের একটা হোটেল সঙ্গে সঙ্গে থ্রু মেক মাই ট্রিপ বুক করে নিল। তারপরে চুপচাপ সবাই চুপচাপ, আমরা একটু ভোরের দিকে তন্দ্রা এসছে, তখন ও আবার চিৎকার করে উঠলো মা আমার খাটটা ভীষণ জোরে কেঁপে উঠেছে, প্রায় পড়ে গেল খাট থেকে। হুড়মুড় করে উঠে ওই সামনে যে বড় জানলাটা ওখানে গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে রয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে মানে কী হয়েছে? বললো মা কীরকম একটা ভীষণ জোরে আমার খাটটা নড়ে উঠলো, আমি ঠিক ব্যালেন্স রাখতে পারিনি, তো ওরকম করে জানলার দিকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপরে ও বললো যে মা মেসোমশাইয়ের এবার একটা খবর নেওয়ার দরকার, আমাদের ঘরে এত কিছু হচ্ছে, মেসোমশাই কেমন আছে কে জানে। তো ও ছুটে গেল, গিয়ে ও গেল ওর পেছন পেছন আমিও গেলাম, গিয়ে ও মেসোমশাই করে ডাকলো। তখন 5টা বাজে, তাও অন্ধকারই চারিদিকে। তো আমার ভগ্নিপতি সাড়া দিল যে আমি ঠিক আছি, কিন্তু 2টো থেকে ঘর ভীষণ অন্ধকার, টর্চের আলোতেও কিছু হচ্ছে না। হ্যাঁ সেটা লোডশেডিং হয়েছে। এইভাবে তো সকাল হলো, কিন্তু মানে ওনার সাথে কিছু হয়নি না, ওনার সাথে কিছু হয়নি। যেটা আমরা বুঝতে পারলাম যে ওই 104 থেকে উনি বেরিয়ে 101-এ ঢুকেছেন আর কি, যার জন্য 104টায় আর কোনো ইয়ে হয়নি। তারপরের দিন সকালবেলা গিজার টিজার তো কিছু চলেনি, লোডশেডিং এত। ওই আমার একটু কোথাও যাওয়ার আগে চান করে বেরোনোর বাতিক আছে, ওই ঠান্ডা জলেই আমি চান করলাম, আমার মেয়ে শ্যাম্পুও করলো ওই ঠান্ডা জলে। তো দুজনে চান টান করলাম, দেন আমরা ব্রেকফাস্ট টেবিলে যাব। তার আগে আমার ভগ্নিপতি বললো যে দিদি তুমি তো এরকম দাঁড়িয়ে আছো, আমার ঘরটায় গিয়ে দেখে এসো না কিছু ফেলে এসছি কি না, কারণ আমরা তো বেরিয়ে যাব ফাইনালি। তো আমি যাচ্ছি, আমার মেয়ে বললো তুমি একা যেও না, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। চল। ঘরে যেই ঢুকলাম, ঢোকার সঙ্গে একটা এমন গন্ধ পেলাম যে গন্ধটা আমি এখনো অবধি বলে বোঝাতে পারবো না। খারাপ, কিন্তু ওই যে ওয়াশরুমের কোনো গন্ধ তা নয়, একটা তেল চিটে, একটা কিউরিও শপে যেরকম গন্ধ হয় না, একটা প্রদীপ অনেকক্ষণ জ্বলছে, তেলটা বেশি জ্বলে গেছে, ভীষণ একটা অদ্ভুত টাইপের গন্ধ। তো আমি ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমেও পেলাম গন্ধটা, যেটা খুবই আনইউজুয়াল। আমি কাবার্ডের কাছে গেলাম এবং এই টেরেসটা যেহেতু সকালবেলা, টেরেসের কাছেও গেলাম, ওই সেম গন্ধটা পেলাম, কিন্তু গন্ধটা কিন্তু এই রুমের এই পাশে ছড়াচ্ছে না, গন্ধটা শুধু ওইটুকু জায়গার মধ্যেই রয়েছে, রুমের বাইরেও নেই, এবং রুমটার ওই পাশটা যে এতখানি খালি রয়েছে সেখানেও গন্ধটা নেই। গন্ধটা শুধু টেরেস, ওয়ার্ড্রোব অ্যান্ড ওয়াশরুম, এই 3টে জায়গার মধ্যে ভীষণ মানে খুব জোরালো ঝাঁঝালো গন্ধটা ও পেলো। আমি আরও বেরিয়ে এলাম, কিছু নেই। তো আমি নিচে গেলাম, গিয়ে আমরা সবাই খাবো টাবো। আমি জিজ্ঞেস করলাম আপনাদের কিচেনটা কোথায়? হঠাৎ করে একটা বললো কেন কিচেন নিয়ে আপনাদের কি হবে? না আমার একটু ইন্টারেস্ট আছে, আপনাদের কিচেনটা কোথায় একটু আমি দেখবো। তা তো ভালো করে উত্তর দিল না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করলাম, করে জানাতে গেলাম যে আমরা ছেড়ে দিচ্ছি আর থাকবো না। তো একবারও জিজ্ঞেস করলেন না কেন ছাড়ছেন, কি ব্যাপার, 3 দিন আপনাদের বুকিং ছিল। তো বরং নোট ডাউন করলো সমস্ত ঘটনা, রুম নাম্বার 104-এর, রুম নাম্বার 101-এর,
বললো এগুলো আমরা সব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকে পাঠিয়ে দেবো, আপনাদের যা সব ঘটেছে আপনাদের সঙ্গে। আর শেষের দিকে একজন স্টাফ ওনাদের মধ্যে থেকেই একজন এলেন, আসার পর ওনাকেও আমি বললাম যে এইসব ঘটনা রুম নাম্বার 104, 101 এগুলো, বললো যে হ্যাঁ 101টা অনেক দিনই বন্ধ ছিল, ভেতরে অনেক আওয়াজ টাওয়াজ হতো, যার জন্য এটা আবার খুলে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্যে। তো আপনাদের এই ঘটনাটা আমরা লিখে রাখলাম, এটা আমরা পাঠিয়ে দেবো আবার। তো যাই হোক, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স নিয়ে চলে এলাম, যেটা আজীবন মনে থাকবে। এবং সেই রাতটা মনে হচ্ছিল শেষ হচ্ছে না আমাদের জীবনে আর কি। ওই যে রাতটা 8th মার্চ, একে অমাবস্যা, তাতে অত বড় রুম, মানে এটা তাতে একটা এত অন্ধকার, সাংঘাতিক সাংঘাতিক। হয়েছে, এবং যাদের না হয় একদম ডেট টাইম সব আপনার মনে একদমই আছে, তাই, মানে এত সাংঘাতিক এত সাংঘাতিক। এবং যাদের সঙ্গে না হয় জিনিসটা, তারা এটা মানে বুঝতে পারবে না, এটাকে ইয়ে করে দেবে। অ্যাকচুয়ালি বলে যে 101 যে রুমটা ওটা মিস্টার মর্গানের ছিল, হ্যাঁ, আর আর 104 মিসেস মর্গানের ছিল। তো সেই জন্য ওই দুটো রুমই বেশি, হ্যাঁ। মানে যাই ঘটে ম্যাক্সিমামটা ওই দুটো রুমের মধ্যেই ঘটে। সেটাই। তো সেটা ওখানকার যারা আছে ওরাও সেটা জানে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ওটা এখন একটা বিজনেসের একদম আন্ডারে পড়ে তাই। গেছে, তাই কেউ অতটা স্বীকার করে না। আমাদের অনেকে বললেন যে ওনাদের একটু বলতেন যদি, ওনারা বাইবেল দিত, আপনারা নেক্সট 2 দিন বিছানার তলায় বাইবেল রেখে শুতে বলেন ওনারা। তো আমি বললাম যে এইভাবে তো হয় না ঠিক, মানে হ্যাঁ, মানে একবার যেখানে যখন এত এরকম কিছু এক্সপিরিয়েন্স ঘটছে। করেছি, এত ফিল করেছি, কিছুটা দেখেওছি, আচ্ছা যদিও একটা মানে ছায়া মতো, কিন্তু এত জিনিস ঘটার পর থাকার আর রিস্ক নিইনি। এবং আমার বোন একটু হার্টের পেশেন্ট, ওর দিকটাও তো একটু ভাবতে হবে, কারণ ওর সেই যে ফিলিংসটা থরথর করে কাঁপছে রাত্রিবেলা, ওটা এখনও মনে করলে আমার গায়ে কাঁটা দেয়। সবাই ফিল করেছি, এমন নয় যে এটা একজনের দেখা বা ফিল করা তাহলে লোকে অবিশ্বাস করতে পারতো, কিন্তু আমরা 4 জনই খুব ভালো মতো জিনিসটা দেখে ভয় পেয়ে চলে গেলাম কোথাও দার্জিলিং। গিয়ে আপনার এই ঘটনার সাথে তো আমাদের ঘটনাটাও ম্যাচ করলো। একদমই তাই, এই যে পায়ের শব্দ, একদমই যত তাই। রাত্রির বাড়ছে তত একদমই তাই। পায়ের শব্দটা করিডোরের সামনে মনে হচ্ছে ঘরের দিকে এগিয়ে আসছে। ঠিক তাই, ঠিক এটা তাই। আমাদের সাথেও ঘটেছে, একদমই তাই। কিছু তো আছে, একটা হ্যাঁ। আত্মা বলে একটা কিছু আছে। কিন্তু শুনেছি যে মিসেস মর্গ্যান ক্ষতি করেন না কারো। ক্ষতি করেন না, যদি ওনার প্রপার্টি কেউ ড্যামেজ না করে। Exactly. মানে উনি সেটাই। সবসময় ওনার খুব শখের বাড়ি ছিল ওটা, মানে একদমই তাই। ওই বাড়ির এক একটা ইট উনি নিজের দাঁড়িয়ে তত্ত্বাবধানে সত্যি উনি তাই। বানিয়েছিলেন। তো সেই জন্য ওটার সমস্ত মানে সবটার সাথেই ওনার একদম মানে কোর থেকে উনি জড়িয়ে গেছেন। একদম তাই। সেই জন্য উনি কখনোই ওটা ছেড়ে আর বেরোতে পারছেন না। তাই। সেই জন্য ওই প্রপার্টির কেউ কোনো ড্যামেজ করতে গেলেই তখন উনি খুব রাগ করেন। রাগ করেন, আদারওয়াইজ সত্যি তাই। ওনার প্রেজেন্স ফিল করা যায়, কিন্তু উনি কারোর ক্ষতি করেন না। একদম তাই, সেটাই। তো ভীষণই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা আমরা তো ইনভেস্টিগেশন করতে গিয়ে পেয়েছিলাম, আর সাথে গুগল সার্চ করলেও প্রচুর এরকম আর্টিকেলস আছে, আপনারাও দেখতে পাবেন। কিন্তু সামনেই যে এরকম একজনকে পাবো যার থেকে বসে এরকম লাইভ এক্সপিরিয়েন্স শুনতে পারবো, সেটা আগে ভাবিনি। খুব ভালো লাগলো। তো আমাদেরও ভীষণ ভালো লাগলো শেয়ার করতে পেরে, সত্যি। কারণ জিনিসটা তো সাধারণ একটা কোনো ঘটনা নয়, যার জন্য আমার মেয়েও চাইছিল যে জানুক সবাই আর কি ব্যাপারটা। তো সেটাই, এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কি করে, আবার যদি আরো কারোর সঙ্গে ঘটনাটা ঘটে এর তখন আগেও ডেফিনেটলি অনেকের সাথে আমি শুনেছি যে কিছু না drastic কিছু step নেওয়া এরকম উচিত। ঘটেছে, কিন্তু সেটাই। এবার সেটা কতটা মানে কি কঠিনভাবে হয়েছে, ঘটেছে হ্যাঁ, সেটা তো সেটাই আমরা হচ্ছে জানি না। কথা। খালি আমরা গুগলে সার্চ করলে যতটুকু একদমই তাই। দেখতে পাই সেটুকুই। আপনাকে তো আমি একদম সামনে পেলাম, যে একদম তবে আর প্রত্যক্ষদর্শী। কোনোদিনও মর্গান হাউসে যাওয়ার আগে দুবার তো ভাববই যে যাওয়ার উচিত হবে কি না কি। না, আমি এটা আপনাকে এই জায়গাটায় আমি বলবো যে এরকম কোনো ব্যাপার নেই, হয়তো আপনারা ওটাতে ভয় পেয়েছেন, কিন্তু আমরা ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল আমরা যে কাজটা করি, সেখানে আমরা সবসময় লোকেদেরকে অ্যাওয়ার করি যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে সেটাতে ভয় না পেয়ে প্রশ্ন করতে।
মানে আপনাদের সাথে সেদিন রাত্রিবেলা যেগুলোই ঘটছিল, আপনারা যদি ভয় না পেতেন, আপনারা তো ভয় পাচ্ছিলেন, ভয় তো সেখানে পাচ্ছিলাম। ভয় না পেয়ে যদি আপনারা সাহস করে যে হ্যাঁ যদি কেউ থেকে থাকে তাহলে বলুন আপনি কি চাইছেন বা কেন। সেটা আমি বলেছিলাম, ওই ওয়ার্ড্রোবটা যখন হ্যাঁ, খুলতে গেলাম, তারপর তো আপনার সাথে ওই রুমে আর কোনো প্রবলেম তারপরে ওই রুমে আর কিছু হয়নি, হ্যাঁ। কিন্তু টিভিটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, আর তারপর চালানো যায়নি, এইটুকু মানে মনে করতে পারছি 104-এ আর কিছু ঘটেনি। এবং সকালবেলায় ওই যে স্মেলটা যেটা, ওটা আমার কাছে একটা মানে অন্য রকমের লেগেছিল, যেটা সাধারণ সেটাই, নয়। মানে আমি ওটাই বলতে চাইছি আপনাকে যে আপনারা এই পুরো বিষয়টাতে ভীষণ একটা আতঙ্কিত, একটা ভয় Definitely. পেয়ে গেছেন। আমি সবসময় মানে আমরা সবসময় বলি যে ভয় পাবেন না। কারণ আমরা যে জিনিসটাকে ভয় পাই সেটা তত বেশি আমাদের ওপর চেপে বসে। ঠিক তাই। আপনি যদি সেদিন ভয় না পেতেন যে ঠিক আছে ওনার বাড়ি উনি আছেন তো আছেন, আমরাও আমাদের মধ্যে থাকি, আমি আপনার বাড়িতে ঘুরতে এসেছি, আমি ঘুরে আবার চলে চলে যাব, যাবো। আপনি থাকুন। সেটাই। তো এই যে যে সাহসিকতাটা যদি আনতে পারতেন তাহলে হয়তো এতটা এতটা- ভয় লাগতো না। ঠিক তাই। তো এরকম না যে নেক্সট টাইম আর যাবেন না, যাওয়ার আগে নিজের মধ্যে এই ব্যাপারগুলোকে পুট করে নিয়ে যাবেন যে যদি এবারে কিছু হয় তাহলে হয়তো। ওনার সাথে বসে গল্প গল্প করবো সেই। সেই জন্য আমরা সবসময় বলি যে রাইজ অ্যাবাভ ফিয়ার, ভয়কে জয় করতে হবে। কারণ ভয়কে সেটা যে কোনো ক্ষেত্রেই, মানে আপনি ধরুন মানে স্পিরিটের কথা বলছি না, আমাদের রিয়েল লাইফেও এমন তো অনেক ঘটনা ঘটে যেটাকে আমরা ভয় পাই। আমরা এক্সাম দিতে যেতে ভয় পাই, কি কোয়েশ্চেন পেপারে কি আসবে আমরা ভয় পাই। তো সেই ভয়টাকে আমরা ফেস করলে সেই ভয়টা কেটে যায়। তো সেই ঠিক তাই। রকমই যদি কারোর সাথে এরকম কিছু ঘটে থাকে তাহলে সেটাকে ফেস করার চেষ্টা করবেন, ভয় পাবেন না। এটা মানে আমি অ্যাজ আ ডিটেকটিভ অফ সুপারন্যাচুরাল আপনাদেরকে এই মেসেজটা দেবো। তাহলে আমি নেক্সট টাইম কাকিমাকেও যাচ্ছি সেটা আবার। বলছি। অবশ্যই, মানে এরকম না যে ভয় পেয়ে পালিয়ে আসবেন, কারণ ওখানে আরো তো মানে ইন্টারেস্ট আরো বাড়া উচিত যে এরকম সেটাই। ঘটলো, আচ্ছা নেক্সট টাইম যদি এরকম ঘটে তাহলে জানার চেষ্টা করবো যে কেন ঘটলো, কি ব্যাপারটা কি, উনি চান কি। কাকিমার মুখ থেকে শুনতে শুনতে সিনজিনিও পাশ থেকে অনেক কিছু আরও বলতে চাইছে, সেই জন্য আমি বললাম যে তুমিও চলে আসো, তিনজনে বসে তাহলে এবার আমরা কথাগুলো শুনি। তো তুমি কি বলছিলে, আরেকটা কি ঘটনা ঘটেছে? আমাদের বুকিং ছিল 8, 9, 10 3 দিনে। তো এর মধ্যে 8 আর 10 তারিখে আমি 101 রুমের বুকিং পেয়েছিলাম, 9তে পাইনি। তো আমরা যখন বেরিয়ে যাই তার কিছুদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে শুনি যে আমাদেরই এক চেনাশোনা আত্মীয়, বলবো না মানে আত্মীয়র বন্ধু, তো ওরা 9তে 101 রুমের বুকিং ছিল ওদের মর্গ্যান হাউসে। হানিমুন কাপল ছিল ওরা। হানিমুন কাপল ছিল। আচ্ছা। তো সেখানে ফার্স্ট রাতে ওরা দেখে সেই ফায়ার প্লেসের সামনে একজন মহিলার তারা অবয়ব দেখেন, এবং তিনি একটা আঙুল তুলে ভদ্রমহিলাকে যেন ডাকছেন এরকমভাবে। আচ্ছা, তো সেটা যখন দেখে তো দুজনেই সেই জিনিসটা দেখতে পায়, এবং পরের দিন সকালে আমাদের মতো তারাও রুম ছেড়ে চলে যায়। তারাও হোল থাকতে নাইট ওরা পারেনি। দুজনে বসেছিল ভয়ে, এবং পরের দিন একদম ভোরবেলা হোটেল ছেড়ে ওরা গ্যাংটকে চলে গিয়েছিল। মানে ওদের সাথেও কি সেম Same, টাইপের same জিনিসগুলো same. সারা রাত ধরে ঘটেছে? হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে ওটাও শেয়ার করতে ওদের এক্সপিরিয়েন্সটা, বাট কোনো কারণে ওরা করতে চায়নি। যাক, ভালো লাগলো মানে একদম সামনাসামনি বসে এরকমভাবে মানে যে একদম প্রত্যক্ষভাবে ফিল করেছে তার মুখ থেকে ঘটনাটা শোনার। আর তোমার ফেসবুক পোস্ট তো ভীষণভাবে ভাইরাল হয়ে গেছে, কারণ সবাই জানতে চাইছিল যে কি হয়েছে কিভাবে হয়েছে, মানে অনেকের মনেই প্রশ্ন ছিল, সব তো আর কমেন্ট সেকশনে উত্তর করা যায় না। সেই জন্য ভাবলাম যেহেতু আমাদের শোয়ের নাম ইরি টেলস, এখানে আমরা যে কোনো ধরনের মানে অদ্ভুত টাইপের ঘটনা মানুষের থেকে কালেক্ট করি, তো সেই জন্য ভাবলাম যে তাহলে তোমার তো এই ঘটনাটা আমাদের সামনে তুলে ধরতেই হয়। খুব ভালো লাগলো তো তোমাদেরও ভীষণ এত গরমের মধ্যে এসেছো তোমরা এইভাবে, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মাধ্যমে আমাদের ঘটনাটা ছড়িয়ে পড়ছে। হ্যাঁ অবশ্যই, পড়বে, সেই জন্যই সেটাই। আমি মানে চাই যে এরকম যদি কারোর কাছে আরও ঘটনা থাকে, কোথাও গিয়ে কিছু ফিল হয়েছে, সেটা প্যারানর্মাল হতে পারে, সুপার ন্যাচারাল হতে পারে, এনি টাইপ অফ আনন্যাচারাল থিংস হতে পারে, সেগুলো আমাদের সাথে এসে আমাদের শোয়ে শেয়ার করবেন, যেরকমভাবে Definitely. কাকিমা আর যিনি আমাদের সাথে শেয়ার করলো। তো কেমন লাগলো কাকিমা, ভালো যে ভীষণ ভালো লেগেছে, মানে মানে এটা একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের, এবং তোমাদের মাধ্যমে আমাদের এই জিনিসটা তো ছড়িয়ে যাচ্ছে না সবার মাধ্যমে, সেটা তো আমরা করতে পারতাম না,
আমরা অ্যাকচুয়ালি এই কলকাতায়- প্ল্যাটফর্মটা কেন ক্রিয়েট করেছি বলুন তো, কারণ অনেকের মনের মধ্যেই এরকম অনেক ধরনের ঘটনা সত্যি তো থাকে তাই। যে আমাদেরকে ফোন করে জানায়, কিন্তু তারা বলে যে আমরা বাড়িতে কাউকে বলতে পারছি না, কারণ সে শুনলে কেউ বলবে যে বিশ্বাস করবে না। যে পাগল হয়ে গেছে, হাসাহাসি করবে। সেই জন্য আমরা কোথাও বলতে পারি না, যেহেতু আপনারা এরকম নিয়ে কাজ করেন তাই আপনাদেরকে ফোন করি। তো সেই জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা, যে যারা বলতে চায় খুব আমরা ভালো তাদেরকে করেছো। জায়গা দিচ্ছি, যারা এখানে এসে সবার সামনে জিনিসটা বলতে পারে। খুব খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো তোমরা। আমাদের মনের কথাটাও বললাম এতদিন বাদে, জানাতে পারলাম সবাইকে, সেটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমাদের শোতে ভীষণ ইন্টারেস্টিং গল্পটা শুনলাম আমরা। তো আমরা একটাই কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি ঈশিতা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে এটুকু বলতে পারি, ডিটেকটিভ অফ সুপারন্যাচারালের হয়ে, যে এরকম যদি কারোর সাথে কোনো ঘটনা ঘটে থাকে আপনারা প্লিজ ভয় পাবেন না। কারণ আমাদের মানে আমরা সবসময় বলে থাকি যে রাইজ অ্যাবাভ ফিয়ার, যেটা আমাদের মূল মন্ত্র। কোথাও যদি এরকম কিছু ঘটে আপনারা ভয় পাবেন না, প্রশ্ন করার চেষ্টা করুন। যদি সেখানে আপনি কোনো প্রশ্ন পাচ্ছেন না, তাহলে আমি বলবো যে আমরা আমাদের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যে এরকম হচ্ছে, কি করব, সেটা আদৌ কোনো আনন্যাচারাল কারণে ঘটছে নাকি সেটার কারণে পেছনে কোনো নর্মাল কারণ আছে। সবসময় এটাই বলবো যে ভয় পাবেন না। আর আরেকটা কথা স্পেশালি বলতে চাই, যে এরকম প্রচুর আমাদের মানে কলকাতা শহরে বা কলকাতার বাইরে বা বিভিন্ন দেশে অনেক ধরনের জায়গা আছে, প্রপার্টি আছে, যেখানে এরকম ধরনের ফিলিংস পেয়েছে অনেকেই। কিন্তু সেক্ষেত্রে এরকম না যে আমরা সেখানে আর যাব না বা সেটাকে এড়িয়ে চলবো। আমি সবসময় বলবো যে অবশ্যই যেখানে কিছু এরকম ঘটছে, কেন ঘটছে সেটাকে ভয় না পেয়ে সবার সাথে আলোচনা করে আবার সেখানে প্রশ্নের উত্তর খুঁজতে যান, দেখবেন খুব ইন্টারেস্টিং লাগবে। আমরাও তো মানুষ, আমরাও তো এরকম জায়গায় যাই, আমরা কিন্তু ভয় পাই না, আমরা ভয়টাকে কাটানোর জন্য যাই। তো অবশ্যই বলবো মর্গান হাউস ভীষণই ভালো একটা প্রপার্টি। ওটা মানে ওখানে থাকলে একদিন ভীষণ পিসফুল লাগবে। এইগুলোকে পাশে রেখে আমি যদি খালি প্রপার্টিটা আর সারাউন্ডিংসটা দেখি, ভীষণই পিসফুল অ্যাম্বিয়েন্ট, ভীষণই সুন্দর পরিষ্কার ঝা চকচকে একটা প্রপার্টি। তো অবশ্যই সবাইকে বলবো যে ওই প্রপার্টি অবশ্যই ভিজিট করতে, কারণ মর্গান হাউসের মতন এত ভালো প্রপার্টি এখনও অবধি নর্থ বেঙ্গলে নেই। সেই জন্য অবশ্যই যাবেন। আর এইরকম কোনো ফিলিংস হলে সেটাকে ভয় পাবেন না, সবার সাথে শেয়ার করবেন। আর বাকি আমরা তো আছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বা এরকম বিভিন্ন রকম সরকারি প্রপার্টি যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যদি এরকম কোথাও এরকম ঘটনা ঘটে থাকে বা লোকের মুখে মুখে ছড়ায়, আমাদের যাতে একটু সুযোগ দেওয়া হয়, যাতে আমরা সেখানে গিয়ে দেখতে পারি যে কিছু আছে কি নেই। তাহলে জিনিসটা আরও বেশি আমরা খোলসা করে দর্শকদের কাছে বা যারা আমাদের দেখছেন তাদেরকে আমরা জানাতে পারবো। আর একটা কথা বলবো, এই যে মর্গান হাউসের ব্যাপারে আজকে আলোচনা হলো, কারোর সাথে যদি মর্গান হাউসে কোনো কিছু ঘটনা ঘটে থাকে আজকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এরকম স্টোরি কারোর কাছে থাকে অন্য কোনো জায়গা নিয়ে, অবশ্যই আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে এসে নিজের স্টোরিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।